আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহু। সম্মানিত দর্শক, জুলাই এবং আগস্ট বিপ্লব কি বেহাত হয়ে গেছে, এই বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে গত ১ বছর ধরে বাংলাদেশে যা কিছু ঘটছে এবং ২০২৪ সনের জুলাই এবং আগস্টের সেই রক্তাক্ত যে দিনগুলো, সেই দিনগুলো সময়ের বিবর্তনে এখন কোন পর্যায়ে এসে পৌঁছেছে তা নিয়েও আলোচনা করব। আমরা জানি যে জুলাই এবং আগস্ট বাঙালির জাতীয় জীবনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি ঘটনা। ১৫ বছরের শাসন, শেখ হাসিনার স্বৈরশাসন, যেটাকে এখন সবাই ফ্যাসিবাদী শাসনের চরম পরাকাষ্ঠা বলার চেষ্টা করছেন। সেই শাসনের পতন হয়েছিল জুলাই আগস্ট এর গণ অভ্যুত্থানের মাধ্যমে। তো এখন এই যে জুলাই এবং আগস্ট, কেউ বলছেন এটা গণ অভ্যুত্থান, কেউ বলছেন গণবিস্ফোরণ, আর কেউ বলছেন এটি বিপ্লব। শেখ হাসিনার পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূস যে সরকার গঠন করলেন ২০২৪ সনের আগস্ট মাসের ৮ তারিখে, সেই সরকারের রূপ, সেই সরকারের প্রকৃতি এবং সেই সরকারের যে কর্মপ্রণালী গত একটি বছর ধরে ভীষণ রকম বিতর্ক হচ্ছে। সরকারের যারা ঘনিষ্ঠজন দেশে এবং বিদেশে, কেউ বুদ্ধিজীবী, কেউ হয়তো সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট ক্রিয়েটর, কেউ লেখক, তারা প্রথম থেকেই সরকারকে সতর্ক বাণী উচ্চারণ করছেন কতগুলো বিষয়। সেটি হলো যে এই তারা যে শপথ গ্রহণ করেছেন, এটা একটা ভাওতাবাজি এবং এই যে শপথ গ্রহণের মাধ্যমে তারা সাবেক সরকারের যে ধারাবাহিকতা, সংবিধান সমুন্নত রাখার অঙ্গীকার এবং রাষ্ট্রপতি চুপ্পুর অধীনে শপথ নিয়ে তারা যে সরকার পরিচালনা করছে, এটা আগামী দিনে তাদের জন্য বিরাট এক ঝুঁকির কারণ হয়ে দাঁড়াবে। এর কারণ হলো বর্তমান সংবিধান অনুযায়ী আপনি যেভাবেই পরিবর্তন করেন বা পরিমার্জন করেন, জুলাই এবং আগস্ট এই বিপ্লবটি রাষ্ট্রদ্রোহ। আর শেখ হাসিনা যেভাবে সংবিধানকে পরিবর্তন করেছেন, সেক্ষেত্রে এই রাষ্ট্রদ্রোহের মামলা একেবারে মৃত্যুদণ্ড। তো এই সকল কারণে ডক্টর মোহাম্মদ ইউনূসের যারা শুভার্থী, তাদের বক্তব্য ছিল যে ইমিডিয়েটলি সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া হোক, ইমিডিয়েটলি নতুন একটা সংবিধান প্রণয়ন করা হোক, ইমিডিয়েটলি একটি বিপ্লবী সরকার গঠন করা হোক, তারপর একটা জুলাই আগস্ট চার্টার, যেটিকে স্বাধীনতার সময় স্বাধীনতার ঘোষণাপত্র, এখানে জুলাই আগস্টের ঘোষণাপত্র হিসাবে অনেকেই অভিহিত করার চেষ্টা করছেন যে এরকম একটা জুলাই আগস্ট চার্টার ঘোষণা করে নিজেদের যে আইনগত ভিত্তি, এটিকে একটা বিপ্লবী সরকারে রূপান্তরিত করতে হবে। অন্যথায় আগামী দিনে রাষ্ট্রযন্ত্রের যে কূটকৌশল, দেশে বিদেশে চক্রান্ত এবং যারা ক্ষমতা হারিয়েছে তারা যদি সদল বলে দেশি বা বিদেশি শক্তির মদদে পুনরায় ফিরে আসে, একজনের পিঠের চামড়া থাকবে না। তো যারা রাষ্ট্র পরিচালনা করছেন, উপদেষ্টা মণ্ডলী, প্রধান উপদেষ্টার নেতৃত্বে, তাদের সঙ্গে যে সকল ছাত্র এবং জনতা, বিপ্লবী ছাত্র এবং জনতা বলে যারা সমন্বয়ক রূপে ইতিমধ্যেই সারা বাংলায় তোলপাড় তৈরি করেছেন, তারা সেই ২০২৪ থেকে আজ অবধি অনেক কিছু করার চেষ্টা করেছেন, অনেক কথা বলেছেন, কিন্তু শেষ পর্যন্ত তারা আওয়ামী লীগের কিছু শীর্ষ নেতাকে গ্রেপ্তার করা, তাদেরকে বিচার করার জন্য আইসিটি কোর্টে ন্যস্ত করা এবং আইসিটি কোর্ট পুনর্গঠন করা, এ সকল কিছু কাজকর্ম করার চেষ্টা করছেন
এবং সংবিধানে কিছু মৌলিক পরিবর্তন, নির্বাচন ব্যবস্থা সংস্কার এবং নতুন কিছু বিধি ব্যবস্থা তৈরির জন্য এই গত ১১ মাস ধরে প্রাণান্ত তারা চেষ্টা করছেন, কিন্তু এখনো পর্যন্ত দৃশ্যত কোনো ফল হয়নি। অন্যদিকে দেশের প্রধানতম রাজনৈতিক দলগুলো, এর মধ্যে দুটো গ্রুপ আছে। একটা গ্রুপ হলো বিএনপির নেতৃত্বে একটা গ্রুপ যারা ইমিডিয়েটলি নির্বাচন চাচ্ছে, আর জামাতের নেতৃত্বে আরেকটি বিশাল গ্রুপ যারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে যে কোনো মূল্যে যে কোনো অবস্থায় সাহায্য করতে চাচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি নির্বাচন দিতে চায় বা উনি যদি নির্বাচন দিতে না চান, তিনি যেভাবে নির্বাচন পদ্ধতির কথা বলে সময় ক্ষেপণ করার চেষ্টা করছেন, তিনি যেভাবে স্থানীয় সরকার আগে নাকি জাতীয় নির্বাচন আগে এই বিষয় নিয়ে বিতর্ক করার চেষ্টা করছেন, তিনি যেভাবে নির্বাচনের দিন ক্ষণ কাল নিয়ে বিতর্ক তৈরি করার চেষ্টা করছেন, ডিসেম্বর থেকে জুন, জুন থেকে এপ্রিল, এপ্রিল থেকে আবার ফেব্রুয়ারি। তো উনি যাই বলছেন না কেন, জামাতের নেতৃত্বে একটা বিশাল গ্রুপ তারা হৈ হৈ রই রই করে তার পক্ষ অবলম্বন করছেন। কিংস পার্টি হিসেবে পরিচিত এনসিপি এবং এনসিপির মেন্টর বা প্রধান যাকে বলা হয় মদতদাতা হিসেবে জামাত। এর বাইরে আরও প্রায় ৭০-৮০টি ছোট ছোট কিংস পার্টি ইতিমধ্যে গঠিত হয়েছে। তো এই সমস্ত কিংস পার্টিকে খুব সুকৌশলে বিএনপির বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে এবং দল ভাঙা গড়ার যে চেষ্টা অতীতে হয়েছে ঠিক ওইরকম দল ভাঙা গড়ার চেষ্টা অব্যাহত আছে। জোট ভাঙা গড়ার চেষ্টা হচ্ছে। এখানে ভাঙা গড়ার নয়, ঠিক বিএনপির কাছ থেকে যতটা সম্ভব উত্তম ব্যক্তি, উত্তম দল, উত্তম গোষ্ঠী এদেরকে আলাদা করে নতুন একটা বলয় তৈরি করার চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে দিন যত যাচ্ছে রাজনীতির ময়দান বিএনপির জন্য ভয়ঙ্কর হয়ে উঠছে। দলাদলি, মারামারি, অন্তর্দ্বন্দ্ব ইত্যাদিতে বিএনপির প্রতিটি দিন তাদের কাছে একটা নতুন নতুন মৃত্যুকূপ হাজির হচ্ছে। তো এই অবস্থা থেকে রেহাই পাওয়ার জন্য তাদের জন্য সবচেয়ে বেশি নিরাপদ এবং গ্রহণযোগ্য হলো ইমিডিয়েটলি একটা নির্বাচন করা। কিন্তু অবস্থা এমন হয়ে গেছে যে সরকার খেলতে 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 তাদেরকে সাপলুডুর খেলা খেলতে খেলতে এমন একটা জায়গায় নিয়ে এসেছে, এখানে কেবলমাত্র বিএনপি ছাড়া আর কেউ নেই। আবার অন্যদিকে বিএনপির মধ্যেও যারা সিনিয়র রাজনীতিবিদ রয়েছেন, তাদের কাউকে চীনাপন্থী, কাউকে ভারতপন্থী, কাউকে তারেক জিয়াপন্থী ইত্যাদি নানা রকম ট্যাগ দিয়ে দলের মধ্যে বিভক্তি তৈরি করা হচ্ছে। এই বাস্তবতায় সেই জুলাই আগস্ট বিপ্লব, জুলাই আগস্ট গণঅভ্যুত্থান কিংবা জুলাই আগস্ট গণবিস্ফোরণ সেটি ১১ মাস পরে কেমন আছে? এখন ২০২৫ সনের জুলাই মাস চলছে। এই জুলাই মাস নিয়ে যে স্বপ্ন ছিল, যে আগস্ট মাস নিয়ে মানুষের মধ্যে যে আবেগ ছিল, তার কোনো কিছুই অবশিষ্ট নেই। যে মানুষগুলো মাথার তাজ ছিল, যে মানুষগুলো পছন্দের শীর্ষ অবস্থানে ছিল, যাদেরকে দেখলে অন্তর পুলকিত হতো, সেটা ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে শুরু করে এই বিপ্লবী যারা সন্তান ছিলেন, সূর্য সন্তান ছিলেন, তারা সবাই এখন গোস্বার কারণ হয়ে দাঁড়িয়েছেন। তাদেরকে দেখলে এখন প্রায় বেশিরভাগ মানুষ বিরক্ত হন এবং তাদের কোনো কথার জাতীয় এবং আন্তর্জাতিক গুরুত্ব এই মুহূর্তে নেই। তো এই কারণেই আমরা আজকের যে শিরোনাম দিয়েছি সেটা হলো বিপ্লব কি বেহাত হয়ে গেল কিনা, বিপ্লব কি পাল্টা বিপ্লবে পরাজিত হলো কিনা। এখানে বর্তমান সরকারের বা বিপ্লবী সরকারের বা গণঅভ্যুত্থানের সরকারের সবচেয়ে প্রভাবশালী কয়েকজন তাত্ত্বিক নেতা এই জুলাই মাসে ২৫ জুলাই মাসে কয়েকটি পত্রিকায় সাক্ষাৎকার দিয়ে যেটি বলার চেষ্টা করছেন যে যেদিন সরকার ২০২৪ সনে এই বর্তমান সরকার শপথ নিল এই সংবিধানের অধীন, ওই দিনই বিপ্লব পরাজিত হয়েছে এবং ওই দিনই প্রতি বিপ্লব হয়েছে। শেখ হাসিনা সরকারের যারা আপনজন তারা খুব সুকৌশলে প্রতি বিপ্লব ঘটিয়ে এই বিপ্লবীদেরকে
প্রতি বিপ্লবী যে বলয়, সেই বলয়ে নিয়ে তাদেরকে শপথ পড়িয়ে ক্ষমতায় বসিয়ে দিয়েছে। তো কাজেই এখন সেই বিপ্লবকে যদি আমাদের ধারণ করতে হয়, তাহলে আগস্ট মাসের ৮ তারিখের আগের ঘটনাপুঞ্জি আমাদেরকে স্মরণ করতে হবে। আর তাত্ত্বিকদের মতে যেটি হচ্ছে যে, এখন যদি সরকারকে বা সরকারের শ্রেণী চরিত্রকে আপনি মূল্যায়ন করেন, তাহলে সেক্ষেত্রে হবে যে তারা যে সাবেক যে বিপ্লব, সেই বিপ্লবের প্রতি বিপ্লবের ফসল। এগুলো হলো ইউনুসপন্থী যাকে বলা হয় তাত্ত্বিক রয়েছেন, তাদের বক্তব্য। অন্যদিকে যারা ইউনুসপন্থী উগ্র সমর্থক রয়েছেন, তারা এখন হতাশ নন। তাদের বক্তব্য হলো যে এখনো সময় আছে ঘুরে দাঁড়ানোর জন্য। আমাদেরকে যেকোনো মূল্যে গণভবন আমরা যেভাবে ধ্বংস করেছি, সুধা সদন যেভাবে আমরা গুঁড়িয়ে দিয়েছি, যেভাবে আমরা ৩২ নম্বর গুঁড়িয়ে দিয়েছি, একইভাবে আমাদেরকে বঙ্গভবন দখল করতে হবে এবং শাহাবুদ্দিন চুপ্পুকে সেখান থেকে সরিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে সেখানে আমাদের পছন্দের মানুষ বসাতে হবে। এবং সেই পছন্দের মানুষ বসানোর জন্য তারা নানা রকম ফন্দি ফিকির করছেন। এবং আজকে আমি যে ভিডিও করছি, জুলাই মাসের ২ তারিখ, যেটা শোনা যাচ্ছে যে জুলাই মাসের সামনের দিকে এরকম ৩ তারিখ বা আরও কয়েকদিন পরে বঙ্গভবন দখলের জন্য একটা চেষ্টা চালানো হবে এবং সেই চেষ্টা আবার প্রতিহত করার জন্য প্রতিপক্ষ সর্বোচ্চ শক্তি সেখানে নিয়োগ করবে। তো যাই হোক, এরকম একটা অনিশ্চয়তার মধ্যে যেটা বলতে হয় যে বিপ্লবকে ধারণ করতে হলে বিপ্লবীদের যোগ্যতা লাগে, বিপ্লবীদের পরিকল্পনা লাগে। বিপ্লবকে বাস্তবে রূপান্তরিত করে এখন পর্যন্ত একটি সুন্দর শাসন ব্যবস্থা যদি কেউ চালু রেখে থাকে, তার সবচেয়ে জ্বলন্ত উদাহরণ হলো কিউবা। তো কিউবার ফিদেল ক্যাস্ট্রো বিপ্লবী ছিলেন, তার চেয়েও বড় বিপ্লবী ছিলেন চে গুয়েভারা বলিভিয়ার। কিন্তু তিনি বিপ্লবকে সফল করতে পারেননি অন্য দেশে। কিন্তু তার বন্ধু এবং তার সহযোদ্ধা, তিনি যে তাদের যে বিপ্লবটা তারা ঘটিয়েছিলেন, সেই বিপ্লবকে সার্থকতায় রূপ দিয়েছিলেন সেই কিউবার ফিদেল ক্যাস্ট্রো। এর কারণ হলো তার পরিকল্পনা ছিল, ম্যান পাওয়ার ছিল, এবং তিনি সেনাবাহিনী থেকে শুরু করে পুলিশ বাহিনী থেকে শুরু করে সব কিছুর মধ্যে তিনি তার বিপ্লবের সহযোদ্ধাদেরকে তিনি ঢুকিয়ে, এবং তারা ছিলেন দক্ষ, অভিজ্ঞ, এবং যাদেরকে পরাজিত করা হয়েছিল তাদেরকে শাসন করার মতো, তাদেরকে বিচার করার মতো যথেষ্ট যোগ্যতা সম্পন্ন। কিন্তু বাংলাদেশে আসলে সেই ঘটনা ঘটেনি। বাংলাদেশ ১৯৭১ সনেও বঙ্গবন্ধু যেইভাবে প্রতি বিপ্লবীদের দ্বারা পরিচালিত হয়েছেন এবং ৭১-এর যে স্পিরিটটি, এটি পাকিস্তানি আমলাতন্ত্রের দ্বারা এটি ডিফাইন্ড হয়েছে। অর্থাৎ মুক্তিযুদ্ধ কি, মুক্তিযুদ্ধের পর কারা শাস্তি পাবেন, কারা ক্ষমা পাবেন, এই সকল বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন তারা যারা মুক্তিযুদ্ধ করেননি এবং মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিলেন। আবার এখন এই সময়টিতে গত ১১ মাসে সরকারের যত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তারাই নিচ্ছেন যারা সরাসরি জুলাই আগস্ট বিপ্লবের বিরুদ্ধে ছিলেন এবং এই বিপ্লবকে ঠেকিয়ে দেওয়ার জন্য সর্বশক্তি নিয়োগ করেছেন। তো কাজেই এই যে অতীতে যে কথাগুলো হয় যে বিপ্লব সবসময় বিপ্লবীদের খেয়ে ফেলে, এবং এখন ইরানের যে ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি অতি সম্প্রতি তিনি যে ভাষণটি দিয়েছিলেন ইরান এবং ইসরায়েল যুদ্ধের সময়টিতে, সেখানে তিনি বলেছিলেন যে ইন জেনারেল বিপ্লবীদেরকে খেয়ে ফেলে, যেভাবে ফ্রান্স রেভলিউশনে সেই যারা বিপ্লবী ছিলেন তাদেরকে খেয়ে ফেলেছিল এবং ১৫ থেকে ১৭ বছর ধরে এই বিপ্লব এবং প্রতি বিপ্লবীদের সংঘাতে সমস্ত ফ্রান্স তছনছ হয়ে গেছিল। অতীতের সেই শিক্ষা থেকে আয়াতুল্লাহ খামেনি, যিনি এই বিপ্লবের ফাদার, ইরান রেভলিউশনের ফাদার, তিনি যে নিয়ম করেছিলেন, যে সরকার গঠন করেছিলেন, যে বিপ্লবী আর্মি তৈরি করেছিলেন, রেভলিউশনারি গার্ড তৈরি করেছিলেন, সেই গার্ড আজকের যে অবস্থায় আছে সেটা সেই বিপ্লবের স্পিরিটকে ধারণ করে। এবং তিনি খুব গর্ব করে বলছিলেন যে ইরানের সবচেয়ে বড় সফলতা হলো ইরানের বিপ্লব তার বিপ্লবীদেরকে খেয়ে ফেলতে পারেনি। ফলে এই যে যুদ্ধ,
এই যুদ্ধ চলতে থাকবে এবং এই যুদ্ধে ইরানের বিজয় একেবারে শিওর। এখন সেই আয়াতুল্লাহ আলী খামেনির সেই বক্তব্য মাইলস্টোনে পরিণত হয়েছে ইরানের বিজয়ের মাধ্যমে। এখন বাংলাদেশের যে বিপ্লব, সেই বিপ্লবটা এখন কোথায় আছে, এর ফলাফল কি হবে, এটা আপনারা সহজেই অনুমান করে নিতে পারেন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।